হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইন আওয়ার নেক্সট ক্লাস। তো আজকে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রির যে এন্ট্রান্স এক্সামের ফার্স্ট ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই ক্লাসও তোমাদের দেওয়া তার কারণ এটা দেখে তোমরা বুঝতে পারবে যে নেক্সট ক্লাসগুলোতে আমরা কীরকমভাবে আমরা পড়বো, তোমরা স্টাডি মেটেরিয়ালস কীভাবে পাবে, বা তোমরা কোন কোন বই থেকে পড়বে, কোনগুলো তোমরা ফলো করবে, কোনগুলো ফলো করবে না। তো আজকের আমাদের যেটা প্রথম ক্লাস সেটা হচ্ছে জিওমরফোলজি। নেক্সট ক্লাস আমরা মে মাসের 1 তারিখ থেকে শুরু করব। এবং তোমাদের আমি আগেই বলেছিলাম যে কোয়েশ্চেন্স পেপার তোমাদের যেহেতু ইংলিশ ভার্সানে আসছে, তো সেই ক্ষেত্রে তোমরা যারা বেঙ্গলি ভার্সানে পড়ছো তোমাদেরকে কিন্তু ইংলিশে শিফট করতে হবে, বিকজ মাস্টার ডিগ্রিতে তখন তোমরা যাবে সেখানে তোমরা কিন্তু বেঙ্গলি ভার্সানে কিছু পাবে না স্টাডি মেটেরিয়ালস। ওখানে লেকচার বলো, ওখানে বই বলো, A to Z সমস্ত কিন্তু তোমরা ইংলিশ ভার্সানে পাবে। তো সেই ক্ষেত্রে ইংলিশ ওয়ার্ডের সঙ্গে তোমাদের কিন্তু মানে রিলেটেড হতে হবে যে ইংলিশ ওয়ার্ডের মানেটা কি। বিকজ কী হয়, আমরা যখন মানে বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে থাকি তো তখন বেঙ্গলির মানেটা আমরা জানি, বাট ওয়ার্ডের সঙ্গে আমরা যখনই অ্যাসোসিয়েট না হই তখন কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তর অ্যাটেম্প্ট করতে পারি না। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশ ভার্সানের সঙ্গে অ্যাসোসিয়েট হতে হবে। এবং আমরা ক্লাসে ইংলিশ ভার্সানের সমস্ত যে বইগুলো রয়েছে সেখান থেকে কিছু কিছু মেটেরিয়ালস নিয়ে আমরা কিন্তু এখানে যোগ করেছি এবং আমরা সম্পূর্ণভাবে কিন্তু ইংলিশ ভার্সানেই পড়ব। তো চলো আমরা আজকে দেখে নিই যে আমরা জিওমরফোলজির কোন কোন সাবজেক্টগুলো পড়ব। তো প্রথমে আমাদের যেটা রয়েছে দ্যাট ইজ নেচার অফ জিওমরফোলজি, অর্থাৎ ভূতত্ত্ববিদ্যার যে প্রকৃতি। এর আন্ডারে রয়েছে ডেফিনেশন অ্যান্ড স্কোপ, এর সংজ্ঞা এবং এর কী কী স্কোপ রয়েছে। ইভলিউশনস অফ জিওগ্রাফিক্যাল থটস, জিওমরফিক কিছু মডেলস, মেথডস, অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ ল্যান্ডফর্মস। তো এর মধ্যে থেকে যেগুলো তোমাদের এমসিকিউতে কোয়েশ্চেন্স আসতে পারে সেই রকম 50টা থেকে 60টা আমি তোমাদের কোয়েশ্চেন্স আজকে আমি এর সঙ্গে দিয়েছি। তো এইটা ধরো আমি যদি এক্সাম্পল বলি, এইটা হচ্ছে আমাদের একটা ল্যান্ড সারফেস, তাই তো, বা পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠ। তো এইখানে এই যে ল্যান্ডফর্মটা তৈরি হয়েছে বা এইখানে এই যে ল্যান্ডফর্মগুলো তৈরি হয়েছে কী করে তৈরি হয়েছে, এর আমাদের মেটেরিয়ালস কী কী রয়েছে, মানে কী কী উপাদান বা কী কী খনিজ উপাদান দ্বারা তৈরি হয়েছে, এখানে ওয়েদার কীরকম, তো এই সমস্ত কিন্তু আমরা জিওমরফোলজিতে পড়বো। তো তোমরা যদি কেউ পরবর্তীকালে জিওমরফোলজি নিয়ে পিএইচডিও করো সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু রিসার্চের অনেক অপশানস রয়েছে, বিভিন্ন জায়গাতে তোমাদেরকে যে কিন্তু রিসার্চ করতে হবে। এগুলো পিএইচডি থিসিস লেখার সময় আমরা লিখি। তো এইটা হচ্ছে আমাদের একটা ল্যান্ড সারফেস। তো এরপর আমরা ডাইরেক্টলি আমাদের স্টাডিতে এন্টার করব। সো প্রথমে আমাদের যেটা রয়েছে দ্যাট ইজ ডেফিনেশন অফ জিওমরফোলজি। দেখো, তো জিওমরফোলজির আমি যদি ডেফিনেশন বলি, এইখানে যে কটা আমি হাইলাইট করে দিয়েছি আর যার নিচে আমি আন্ডারলাইন করেছি এই প্রত্যেকটা লাইন তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। তো প্রথমে আমরা দেখব যে জিওমরফোলজি হচ্ছে একটা সিগনিফিক্যান্ট ব্রাঞ্চ অফ ফিজিক্যাল জিওগ্রাফি। তো ফিজিক্যাল জিওগ্রাফির অনেক ব্রাঞ্চ রয়েছে, যেমন ধরো ওশেনোগ্রাফি, ক্লাইমেটোলজি অ্যান্ড বায়োজিওগ্রাফি, এবং তার সঙ্গে জিওমরফোলজি কিন্তু একটা সিগনিফিক্যান্ট ব্রাঞ্চ। আচ্ছা, তো এবার আমরা যেটা দেখব দ্যাট ইজ জিওমরফোলজি টার্মটা এসেছে কোথা থেকে, এটা পড়তে পারে এমসিকিউতে। যে ফার্স্ট অফ অল এটা তো একটা গ্রিক ওয়ার্ডস, তো 3 গ্রিক ওয়ার্ডস নিয়ে জিওমরফোলজি এসেছে। কোন ওয়ার্ডগুলো? একটা হচ্ছে আমাদের জি, একটা হচ্ছে আমাদের মরফে, আর একটা হচ্ছে আমাদের লোগোস। তো তাহলে 3টে গ্রিক ওয়ার্ডস, জি, মরফে অ্যান্ড লোগোস। তো জি মানে হচ্ছে আর্থ, মিনিং হচ্ছে আর্থ। মরফে মানে হচ্ছে ফর্ম, ফর্ম মানে কোনো কিছু যখন ভূপৃষ্ঠ সৃষ্টি হচ্ছে তো সেটাকে বলতে চাইছে। অ্যান্ড লোগোস মানে হচ্ছে একটা ডিসকোর্স, ডিসকোর্স মানে একটা স্ট্রাকচার্স। সো জিওমরফোলজি ইন ওয়ান ওয়ার্ড আমরা যদি বলি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স অফ ডেসক্রিপশন অফ ভেরিয়াস ফর্মস অফ দ্য আর্থ সারফেস। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যখন বিভিন্ন ধরনের ফর্মস তৈরি হচ্ছে ভূপৃষ্ঠে, তো সেই ডেসক্রিপশানকে যখন আমরা সায়েন্টিফিক্যালি ডিফাইন করব তো সেই প্রসেসটাকে আমরা বলতে পারবো জিওমরফোলজি। বাংলাতে আমি এই কারণে বলে দিচ্ছি, তোমরা অনেকেই আছো যে তোমরা এখন হয়তো বেঙ্গলি ভার্সানে পড়ছো সেই ক্ষেত্রে। সো এটাই হচ্ছে আমাদের জিওমরফোলজির মিনিং। তাহলে এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট, যে আমাদের 3টে যে গ্রিক ওয়ার্ডস নিয়ে জিওমরফোলজি তৈরি হয়েছে সেই 3টে ওয়ার্ডস কি, এদের মিনিংগুলো কি, আর আমাদের জিওমরফোলজির ইন জেনারেল মানেটা কি, হয়ে গেল। নেক্সট এখান থেকে যেটা বলবো যে টু বি মোর প্রিসাইজ ফর্মস, এর মানে হচ্ছে টোপোগ্রাফিক ফিচার অফ
অর দ্য জিওমেট্রিক ফিচার্স। তো এই যে আমাদের ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের যে স্ট্রাকচার তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতে পারছি ফর্মস। সেটা টোপোগ্রাফিক ফিচার হতে পারে, জিওমেট্রিক ফিচার হতে পারে, বা কোনো রিলিফ ফিচার হতে পারে। মানে শিলার ওপর যে ধরনের যে স্ট্রাকচার বা যে আকৃতি তৈরি হয় সেটাকে আমরা বলতে পারবো ফর্ম বা মরফি। বোঝা গেল? এরপরে দুজন আমাদের জিওমরফোলজিস্ট রয়েছেন, একজন হচ্ছে পিজি ওরস্টার্স আর একজন হচ্ছে থর্নবেরি। তো এনারা দুজনে জিওমরফোলজির একটা থিওরি দিয়েছিলেন, সেই দুটো আমাদের ভালো করে দেখতে হবে, বিকজ এখান থেকে যদি তোমাদের ডেফিনেশন তুলে কোয়েশ্চেন্স দেয় যে এই থিওরিটার প্রবক্তা কে, তো তোমাদের পক্ষে সম্ভব না প্রত্যেকটা আমাদের ভূতত্ত্ববিদদের থিওরিকে মুখস্থ করা। তো সেক্ষেত্রে তোমরা যদি 2-3টা অ্যাটলিস্ট জেনে থাকো তাহলে তোমরা অপশানে এলিমিনেট করতে পারবে। তো সেই জন্য ম্যাক্সিমাম 3টে থেকে 4টে ভূতত্ত্ববিদদের কিছু থিওরি আমাদের মনে রাখাটা দরকার, বিকজ প্রথমেই বললাম যে এখান থেকে কিন্তু তোমাদের টাফ কোয়েশ্চেন আসবে। তো পিজি ভোরস্টার্স তিনি বলছেন যে জিওমরফোলজি হচ্ছে একটা অ্যাজ দ্য ইন্টারপ্রিটেটিভ ডেসক্রিপশন কার অফ দ্য রিলিফ ফিচার্স অফ দ্য আর্থ সারফেস। তো পৃথিবী পৃষ্ঠের যে রিলিফ ফিচার্স মানে আমাদের শিলার যে বৈশিষ্ট্যর ওপর ডিপেন্ড করি যে আমরা ইন্টারপ্রিটেটিভ যে ডেসক্রিপশন দিচ্ছি যে এই ভূপৃষ্ঠে এই রকম শিলা তৈরি হয়েছে, মালভূমিতে একটা, সমভূমিতে একটা, পাহাড়ি অঞ্চলে একটা, হিমবাহ অঞ্চলে একটা। তো এটাকে পিজি হস্টার্স বলেছেন এটাই হচ্ছে একটা আমাদের জিওমরফোলজি, বা আমরা জিওমরফোলজিতে এইগুলোই পড়ি যে আমাদের আর্থের সারফেসে রিলিফ ফিচার কীরকম রয়েছে তার ডেসক্রিপশন। থর্নবেরি কী বলছেন? থর্নবেরি প্লেডেড করেছেন ফর দ্য ইনক্লুশনস অফ সাবমেরিন ফর্মস in addition to the surface relief in the realm of geomorphology। তো থর্নবেরি তিনি আবার আলাদা বলেছেন, তিনি বলছেন যে জিওমরফোলজি একটা সাবমেরিন ফর্ম, তো ভূপৃষ্ঠের অভ্যন্তরে এবং তার সঙ্গে আমাদের ভূপৃষ্ঠের বহির্দেশে যে সমস্ত আমাদের স্ট্রাকচার তৈরি হয়েছে সেটাই হচ্ছে আমাদের মানে সেটাই রিলিম অফ জিওমরফোলজির মধ্যে পড়ছে। তো বাংলাতে বলে দিলাম, এবার ইংলিশ একটুখানি তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করে নেবে, তাহলে এনাফ। আচ্ছা, নেক্সট আমাদের জিওমরফোলজির একটা ডেফিনেশন দিয়ে রেখেছি যে জিওমরফোলজি আমরা যদি দেখি যে কী করে ইভলভ হয়েছে, এই যে নেচার বা মেকানিজমটা কী করে তাহলে ইভলভ হয়েছে সেটা বলছে। দেখো এখানে অল দ্য ল্যান্ডফর্মস ক্যান বি রিলেটেড টু এ পার্টিকুলার জিওলজিক প্রসেস অর আ সেট অফ প্রসেস, মানে এটা একটা প্রসেসের মধ্যে পড়ছে যেটা ল্যান্ডফর্মস দাস ডেভেলপড মে ইভলভ উইথ টাইমস, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এটা ক্রমশ ডেভেলপ করছে। কোনটা? ওই ল্যান্ডফর্মগুলো। থ্রু আ সিকোয়েন্স অফ ফর্মস ডিপেন্ডিং ইন পার্ট অন দ্য রিলেটিভ টাইম আ পার্টিকুলার প্রসেস হ্যাজ বিন অপারেটিং। তো যখন ধীরে ধীরে একটা সময় নিয়ে কোনো একটা ভূপৃষ্ঠে একটা আমাদের জিওগ্রাফি স্ট্রাকচার যখন তৈরি হচ্ছে বা কোনো নতুন আমাদের ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে, এই যে সেট অফ প্রসেস দ্যাট দ্য ল্যান্ডফর্মস, তো সেটা যখন ডেভেলপ হচ্ছে বা ইভলভ হচ্ছে উইথ টাইম, সেটাই আমরা বলতে পারবো যে দিস ইজ কল্ড বা দিস ইজ ডিফাইন্ড কি জিওমরফোলজি। তো ইট ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সারফেস ফিচার অফ দ্য আর্থ সারফেস। তো দিস ইজ অল অ্যাবাউট জিওমরফোলজি। তো জিওমরফোলজি জিনিসটা কি তোমাদের আগে সেটা জানতে হবে, এবং ইংলিশে লেখাগুলো ইজি দেওয়া আছে, সো এখান থেকে তোমরা নিজেরাও পড়ে নিতে পারবে। আর যদি অসুবিধা হয় পরে ক্লাসগুলো একটু স্কিপ করে দেখে নেবে। তো এল ব্লুম ইনিও একজন জিওগ্রাফার্স, ইনিও ডিফাইন করেছেন। ইনি কি বলেছেন? ইনি বলছেন জিওমরফোলজি হচ্ছে একটা সিস্টেমেটিক ডেসক্রিপশন এবং অ্যানালিসিস অফ ল্যান্ডস্কেপ অ্যান্ড দ্য প্রসেস দ্যাট চেঞ্জ দেম। তো তাহলে ব্লুম কি বলেছেন? ব্লুম বলছেন জিওমরফোলজি একটা আমাদের সিস্টেমেটিক ডেসক্রিপশন অ্যান্ড অ্যানালিসিস অফ ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ মানে কি? ভূদৃশ্য বা আমাদের ভূপ্রাকৃতিক যে সমস্ত দৃশ্যগুলো, সেটাকে যখন আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা বর্ণনা করছি যে এটা কিভাবে তৈরি হয়েছে, এটা তৈরি হওয়ার প্রাইমারি স্টেজ কী ছিল, সেকেন্ডারি স্টেজ কী ছিল, আমার থার্ড স্টেজ কী রয়েছে, বা পরবর্তীকালে কী হতে পারে, তো ইত্যাদি সমস্ত কিছু নিয়ে যখন আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে স্টাডি করছি, সেটাকে আমরা বলতে পারবো জিওমরফোলজি। এটা কে বলেছেন? ব্লুম বলেছেন। তো এই ডেফিনেশন বা থিওরিগুলো ছোটো ছোটো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এই হয়ে গেল আমাদের ডেফিনিশনস। এরপরে যেটা আমরা দেখবো দ্যাট ইজ আমাদের স্কোপ। তো স্কোপের কথা আমরা যদি বলি, প্রথমে আমরা এর মানেটা কি দেখব। তো দেখো জিওমরফোলজি স্কোপ মানে হচ্ছে জিওমরফোলজি
যে আমরা ডেফিনেশন বলছি তার বেস কী কী রয়েছে, মানে কোন কোন বিষয়গুলোর ওপর ভিত্তি করে আমরা বলছি এটা জিওমরফোলজির এক্সাম্পল বা স্ট্রাকচারস, তার তিনটে বেস রয়েছে। সো দ্য সাবজেক্ট ম্যাটার অফ জিওমরফোলজি মে বি অর্গানাইজড অন দ্য বেসিস অফ নাম্বার 1 দ্যাট ইজ দ্য ডাইমেনশন অ্যান্ড স্কেল অফ রিলিফ ফিচার, অর্থাৎ যাকে আমরা বলতে পারবো ল্যান্ডফর্মস, process that shape the landforms and the approaches to the geomorphic studies। তো এই তিনটে হচ্ছে আমাদের মেন বেস। তো এই তিনটে একটুখানি ভালো করে তোমাদের দেখে নিতে হবে। তারপরে আমাদের আরও কিছু আমাদের কনসেপ্ট লেখা আছে এখানে, যে আমরা যদি ইনফ্যাক্ট বলি যে জিওমরফোলজি হচ্ছে একটা বিং স্টাডি অফ ল্যান্ডফর্মস অ্যাজ এ ওয়েল ডিফাইন্ড ফ্রেমওয়ার্ক অফ ইটস সাবজেক্ট ম্যাটার্স, মানে আমাদের ভূ প্রকৃতির যে সৃষ্টি হচ্ছে তার স্টাডি আমরা করি জিওমরফোলজিতে। তো এটা এখানেই বলে যে এটা হচ্ছে একটা আমাদের ওয়েল ডিফাইন্ড একটা সাবজেক্ট ম্যাটার্স, যে শুধুমাত্র ভূপৃষ্ঠের যে সমস্ত ল্যান্ডস্কেপগুলো তৈরি হচ্ছে আমরা সেগুলো জিওমরফোলজিতে স্টাডি করব। আর কি বলেছে এখানে, দ্য সিস্টেমেটিক স্টাডি অফ ল্যান্ডফর্মস রিকোয়ার্স সাম ফান্ডামেন্টাল নলেজ অফ জিওলজি অ্যাজ দ্য জেনেসিস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অল দ্য টাইপস অফ ল্যান্ডফর্মস and the primarily depend on the materials like geomaterials or structurals of the earth crust and partly on the force coming from within the earth, that is called endogenic process। তো এন্ডোজেনিক প্রসেস থেকে যে সমস্ত ধরনের আমাদের যে ফোর্স কাজ করে, দুটো আমাদের রয়েছে, একটা এক্সোজেনিক আর একটা এন্ডোজেনিক। তো যখন এন্ডোজেনিক ফোর্স আমাদের কাজ করছে উইদিন দ্য আর্থ, তখন আমাদের বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে, এবং সেই ল্যান্ডফর্মগুলোই কিন্তু আমাদের আলটিমেটলি যখন ভূপৃষ্ঠের ওপরে ফর্মস করছে, তৈরি হচ্ছে, সেইটাকে আমরা স্টাডি করছি। তো সেই জন্য বলছি আমাদের যে জিওগ্রাফি এর পার্ট হচ্ছে একটা জিওমরফোলজি, এবং জিওমরফোলজিও কিন্তু একটা জিওলজির ফান্ডামেন্টাল একটা নলেজ। তো এটা জাস্ট কনসেপ্ট, তোমরা এখানে জাস্ট রিডিং পড়ে নেবে। আর কি বলছে, থিওরিটিক্যাল জিওগ্রাফি এটা আমাদের কি হেল্প করছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ ল্যান্ডফর্মস, যে ল্যান্ডফর্মের যে নেচার, প্রকৃতিকে বুঝতে আমাদের সাহায্য করছে। বিকজ আমাদের এখানে বিভিন্ন ধরনের টাইপের ল্যান্ডফর্মস রয়েছে, কীরকম দেখো, মাউন্টেন্স, প্লেটো, কন্টিনেন্টস অ্যান্ড ওশান বেসিস, তো যেগুলো ইভলভ হচ্ছে উইথ টাইমস, এবং প্রত্যেকটা ল্যান্ডফর্মস যে যার রিজিয়ন আলাদা এবং যে যার নেচার আলাদা, মানে প্রকৃতি আলাদা। তো এবং ভলক্যানিজম বা সিসমিক ইভেন্টস আমরা যদি দেখি, তো এর ফলেও কিন্তু অনেক এন্ডোজেনিক প্রসেস ঘটে। তো এই এন্ডোজেনিক প্রসেস বা ফোর্সকে আমরা কি বলতে পারবো, ডায়াস্ট্রফিক, মানে হঠাৎ করে যখন কোনো ভূপৃষ্ঠ নতুন সৃষ্টি হয়, মানে ভলক্যানিটির হতে পারে, সিসমিক ওয়েভ হতে পারে, মানে আমাদের ভূমিকম্প, আগ্নেয়গিরি থেকে যে অগ্নুদ্গম ইত্যাদির কারণে যখন সাডেন কোনো আমাদের ল্যান্ডফর্ম তৈরি হচ্ছে আর্থ সারফেসে, দ্যাট ইজ কল্ড দ্য এন্ডোজেনিক ফোর্সেস। তো এখানে এটাই ব্যাখ্যা দিয়েছে যে কিভাবে আমাদের ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের যে আমাদের ল্যান্ডফর্ম তৈরি হয়। এরপর আসছি আমরা ইভলিউশনস অফ জিওগ্রাফিক্যাল থট। তো এখান থেকে দেখো আমরা বেশ কিছু আমাদের জিওগ্রাফারদের আমরা জাস্ট থিওরিগুলো দেখে নেব। তো প্রত্যেকটা আমাদের যদি সাবেন্দ্র সিংয়ের বইতে দেখো পেয়ে যাবে, বা আমাদের কিংয়ের বই রয়েছে। তো অ্যানসিয়েন্ট পিরিয়ড আমরা প্রথমে দেখব। দেখো এখান থেকে যেটা পড়বে, শুধুমাত্র আমি যেগুলো হাইলাইট করে রেখেছি, বাদ বাকিগুলো জাস্ট রিডিং পড়ে নেবে। তো অ্যানসিয়েন্ট পিরিয়ড থেকে যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হেরোডোটাসের কিছু বক্তব্য। তো ইজিপ্ট ওয়াজ দ্য গিফট অফ দ্য নাইল, এটা কে বলেছেন, এটা হেরোডোটাস বলেছেন। দেখো, হেরোডোটাস, আ নোটেড গ্রিক হিস্টোরিয়ান, মেড আ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশনস ইন দ্য ফিল্ড অফ দ্য রিভার্স অ্যালুভিয়াল বিহেভিয়ার ডিউরিং হিজ এক্সটেন্সিভ জার্নি অফ ইজিপ্ট। তিনি ইজিপ্ট ভ্রমণ করেছিলেন, করে ওইখানে তিনি নাইল রিভারের কাছে গেছেন, যে ওখানে তিনি অবজার্ভ করেছেন, করে তিনি এবার বর্ণনা করেছেন ইজিপ্ট হচ্ছে গিফট অফ দ্য নাইল, বিকজ নাইলের ওপর ডিপেন্ড করেই ইজিপ্ট শহরটা তৈরি হয়েছে। এটা কে বলেছেন, হেরোডোটাস। জাস্ট এইটুকু মুখস্থ করতে হবে, আর কিচ্ছু নেই। এরপর আমরা যেটা দেখবো, দ্যাট ইজ এজ অফ ক্যাটাস্ট্রোপিজম। তো এটা বলার আগে আমাকে জানতে হবে ক্যাটাস্ট্রোপিজম থিওরিটা কি, এমসিকিউ আসতে পারে। ক্যাটাস্ট্রোপিজম হচ্ছে দ্য থিওরি যেটা চেঞ্জেস করছে ইন দ্য আর্থ ক্রাস্ট ডিউরিং দ্য জিওলজিক্যাল হিস্ট্রি হ্যাভ রেজাল্টেড চিফলি ফ্রম সাডেন ভায়োলেন্ট অ্যান্ড আনইউজুয়াল ইভেন্ট। হঠাৎ করে যখন পৃথিবীর ভূপৃষ্ঠ কিছু জিওলজিক্যাল চেঞ্জেস আসে, সেই স্টাডিকে নিয়ে বা সেই প্রসেসটাকে নিয়ে যখন আমরা স্টাডি করব,
এবং সেই থিওরিকে আমরা বলতে পারছি ক্যাটাস্ট্রোফিজম। তো এইখানে ক্যাটাস্ট্রোফিজমের একটা যুগ এসেছিল যখন বিভিন্ন ধরনের এই ঘটনাগুলো ঘটছিল এবং এর উপর ভিত্তি করে নানান ধরনের ভৌগোলিক তারা তাদের নানান মতবাদ দিয়েছে। তো এখানে ওটাই লেখা আছে যে কুইক অ্যান্ড সাডেন অরিজিন কিসের ল্যান্ডস্কেপের অ্যান্ড ইভলিউশন অফ অল দ্য অ্যানিমেট অ্যান্ড ইনঅ্যানিমেট অবজেক্টস ইন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। সো এটাই হচ্ছে ক্যাটাস্ট্রোফিজমের মানে। তো এটাই মানেটা তোমাদেরকে দেখতে হবে যে হোয়াট ইজ ক্যাটাস্ট্রোফিজমস, বিকজ এখান থেকে ডেফিনেশন তুলে তোমাদের কিন্তু প্রশ্ন দিতে পারে। তো এইগুলো তোমাদের কিন্তু জানতে হবে। নেক্সট হচ্ছে এজ অফ ইউনিফরম্যাটিজম। এটা কি দেখো, ইউনিফরম্যাটিজম মানে হচ্ছে কি, ইউনি মানে এক, অর্থাৎ একটা যখন গ্র্যাজুয়ালি সাইক্লিক নেচার তৈরি হবে আর্থ সারফেসের ওপর। সো ইউনিফরম্যাটিজম ইজ আ গ্র্যাজুয়াল সাইক্লিক নেচার অফ আর্থ হিস্টোরি। দিস ওয়াজ পস্টুলেটেড বাই জেমস হাটন। কে বলেছিলেন? হাটন। তাহলে ইউনিফরম্যাটিজমের ধারণা কে দিয়েছিলেন? জেমস হাটন। জাস্ট এটাই মনে রাখতে হবে। হিজ কনসেপ্ট ইউনিফরম্যাটিজম কার ওপর বেসড রয়েছে? ইজ বেসড on the basic tenets that same geological process which operate today, অর্থাৎ যে আমাদের জিওলজিক্যাল প্রসেস যেটা আজকে আমাদের অপারেট করছে, মানে যেটা আজকে কার্য অবস্থায় রয়েছে, তো সেটাই কিন্তু মানে অতীতেও ছিল এবং দেয়ারফোর দ্য হিস্টোরি অফ দ্য জিওলজিক্যাল ইভেন্টস রিপিট ইন সাইক্লিক প্যাটার্ন। তো পরবর্তীকালে ভবিষ্যতেও কিন্তু এই প্যাটার্ন ধরেই আমাদের ল্যান্ডফর্মস ক্রমশ ইভলভ করবে। সো জিওলজিক্যাল প্রসেস আগেও যেটা ছিল এখনও বর্তমানে সেটা অপারেট করছে এবং ভবিষ্যতেও কিন্তু সেটাই থাকবে। তো এটাই মানে হচ্ছে ইউনিফরম্যাটিজম। তো এইটাও কিন্তু ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে ইউনিফরম্যাটিজমের কনসেপ্টটা কী। তো এরপরে আমাদের হাটন তিনি একটা কনসেপ্ট দিয়েছেন, সেটার মানে হচ্ছে দ্য প্রেজেন্ট ইজ কি টু দ্য পাস্ট। তো এটা কে দিয়েছেন থিওরি? জেমস হাটন। এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসতে পারে। কেন দিয়েছেন? বিকজ তিনি এইমড করেছেন অ্যাট দ্য রিকনস্ট্রাকশনস অফ দ্য পাস্ট আর্থ হিস্টোরি অন দ্য বেসিস অফ দ্য প্রেজেন্ট। তিনি বর্তমানের ওপর ডিপেন্ড করে তিনি আমাদের যে অতীতের মানে পৃথিবীর যে ইতিহাস সম্পর্কে আমরা একটা কী করতে পারি? রিকনস্ট্রাকশন করতে পারি, আমরা একটা থিওরিকে রচনা করতে পারি বর্তমানে কীরকম রয়েছে এবং ভবিষ্যতে বর্তমানে কীরকম রয়েছে আর আমাদের অতীতে কীরকম ছিল। তো সেই জন্য তিনি বলছেন যে প্রেজেন্ট হচ্ছে আমাদের কি টু দ্য পাস্ট, যে আমরা যদি পাস্টে যেতে চাই তাহলে আমাদেরকে প্রেজেন্টটাকে দেখতে হবে যে এখন আমাদের ভূপৃষ্ঠ কিভাবে তৈরি হয়েছে, তবেই কিন্তু আমরা দেখতে পারবো যে অতীতে কীরকম ছিল। তো সেই দুটোর মধ্যে যখন আমরা স্টাডি করছি, তিনি অর্থাৎ জেমস হাটন তিনি হচ্ছেন এই মতবাদের প্রবক্তা। আশা করি বুঝতে পারলে। তো হি ওয়াজ দ্য ফার্স্ট জিওলজিস্ট টু অবজার্ভ সাইক্লিক নেচার অফ দ্য আর্থ হিস্টোরিকে জেমস হাটন, and his work was published in the form of research paper theory of the earth। তো এখান থেকে যদি এমসিকিউ আসে থিওরি অফ দ্য আর্থ এই পেপারটি কার লেখা? জেমস হাটনের। তো এইগুলোই কিন্তু তোমাদের কাছে টাফ কোয়েশ্চেন্স, বিকজ এইগুলো তোমরা কিন্তু এইভাবে কখনোই পড়োনি, বিকজ সেমিস্টারে আমাদের ব্রড কোয়েশ্চেন আসে। তো এখান থেকে কিন্তু এরকম ছোটো ছোটো তোমাদের থিওরি বেস কোয়েশ্চেন্স দেবে। তো এরপর আমি তিনটে তোমাদের এক ডিফারেন্সেট লিখে দিয়েছি যে ক্যাটাস্ট্রোফিজমের মানে কি, গ্র্যাজুয়ালিজম কি আর ইউনিফরম্যাটিজম, এই তিনটে ডিফারেন্স দেখো। তো ক্যাটাস্ট্রোফিজম মানে কি, যেখানে ভলক্যানো, ফ্লাড, আর্থকোয়েক এবং বিভিন্ন ধরনের যে সমস্ত আমাদের যে ল্যান্ডফর্মগুলো তৈরি হবে এর মাধ্যমে, দ্যাট ইজ কল্ড দ্য ক্যাটাস্ট্রফিক ইভেন্টস। সো একটা ম্যাস কোনো এক্সটেনশান দায়ী রয়েছে এই ফর্মের জন্য। মানে ধরো হঠাৎ করে যদি কোনো জায়গাতে ভূপৃষ্ঠ তৈরি হয়, সেটা হতে পারে একমাত্র ভলক্যানোর প্রভাবে অথবা ফ্লাডের প্রভাবে অথবা আর্থকোয়েক প্রভাবে, যেগুলো সাডেন, সেইগুলোই কিন্তু আমাদের রেসপন্সিবল থাকে এই ক্যাটাস্ট্রোফিজমের ল্যান্ডফর্ম তৈরি করতে। বোঝা গেল? গ্র্যাজুয়ালিজম কি? দেখো গ্র্যাজুয়ালিজম হচ্ছে কি, যখন অনেকটা সময় ধরে মানে অনেকটা সময় নেয় কোনো একটা ভূপৃষ্ঠকে ইভলভ করতে। তো ক্যানিয়নস, আমরা যদি গিরিখাতের কথা বলি, যে নদী যখন ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে যখন একটা আমাদের ক্যানিয়ন তৈরি করতে, তো এটা হচ্ছে আমাদের একটা শো কী করছে, একটা গ্র্যাজুয়াল চেঞ্জেস। সো গ্র্যাজুয়ালিজমস ইজ দ্য আইডিয়া যেটা চেঞ্জেস করছে অন আর্থ অকার্ড বাই স্মল স্টেপস ওভার লং পিরিয়ড অফ টাইম। যখন অনেক সময় ধরে একটা ভূপৃষ্ঠ ইভলভ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, সেই থিওরিকে আমরা বলতে পারবো গ্র্যাজুয়ালিজম।
আর ইউনিফর্মেটিজম কি? ইউনিফর্মেটিজমে এখানে যেটা বলেছে যে যখন কোনো একটা জিনিস আগেও চেঞ্জেস হয়েছে এবং বর্তমানেও চেঞ্জেস হয়ে যাচ্ছে। তো এইখানে তোমরা যদি একটা ভূপৃষ্ঠকে দেখো, এইখানে দেখো, এইখানেও ব্ল্যাক কালারের সেম যে আমাদের রিং দাগ হয়ে আছে এর ওপরেও কিন্তু হয়ে আছে। সো এটা থেকে আমি আইডিয়া করতে পারবো যে এইখানেই যখন ভূপৃষ্ঠটা তৈরি হয়েছিল ঠিক এইখানেও কিন্তু সেম তৈরি হয়েছে। সুতরাং আগেও যেটা হয়েছিল এখনও সেটা হচ্ছে এবং ভবিষ্যতে এর ওপর যখন আরও ভূপৃষ্ঠ তৈরি হবে সেম এটাই কিন্তু আবার রিপিটেশন ঘটবে, অর্থাৎ রিপিটেটিভভাবে যখন ভূপৃষ্ঠ আবার তৈরি হবে। তো এটাকে বলতে পারবো ইউনিফর্ম্যাটিজম। তো তিনটের যে আমাদের পার্থক্যকে বুঝতে পারলে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ ক্যাটাস্ট্রফিজমস, হোয়াট ইজ গ্র্যাজুয়ালিজমস, হোয়াট ইজ ইউনিফর্ম্যাটিজম, কনসেপ্টগুলো আমাদের জানতে হবে। বিকজ ডেফিনেশন আমাদের যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাটেন্ড করতে পারবো। তো এইটা গেল আমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার। এরপরে আমরা দেখব দ্যাট ইজ মডার্ন এজ। মডার্ন এজ ইন দ্য সেন্স 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীতে আমাদের কীরকম ইভলভ করেছিল। তো এখানে আমরা দুটো স্কুলের কথা দেখব। দুটো স্কুল ইন দ্য সেন্স কি থিওরি, একটা হচ্ছে ইউরোপিয়ান আর একটা হচ্ছে আমেরিকান। তো ইউরোপিয়ান কিছু জিওগ্রাফার ছিলেন এবং আমেরিকান কিছু জিওগ্রাফার ছিলেন, এনারা দুজন মিলে থিওরি দিয়েছিলেন। তো ইউরোপিয়ান স্কুলের মধ্যে পড়ছে স্যার চার্লস লায়েল, যিনি কি বলেছিলেন প্রিন্সিপাল অফ জিওলজি, তিনি এই কনসেপ্টটাকে পপুলারাইজড করেছিলেন। আর কি হিজ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশনস ইন বায়োলজি বিকেম দ্য বেস অফ দ্য প্রিগ ইন অফ স্পিসিস অফ চার্লস ডারউইন। আর কি তার বই লেখা আছে দ্য জিওলজিক্যাল এভিডেন্স অফ দ্য অ্যান্টিকুইটি অফ ম্যান। তো জাস্ট আমি লাল কালি যেগুলো হাইলাইট করে রেখেছি এগুলো পড়বে। চার্লস লায়েল, তো তিনি কোনটাকে এন্ডোর্স করেছেন? তিনি এন্ডোর্স করেছেন দ্য কনসেপ্ট অফ দ্য ইউনিফর্ম্যাটিজম, যেটা জেমস হাটন বলেছেন। সো তাহলে ইউনিফর্ম্যাটিজমের কে সাপোর্ট করেছে কারা কারা? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ইউনিফর্ম্যাটিজম মতবাদকে কারা সাপোর্টেড করেছে। কী কী হবে? জেমস হাটন এবং স্যার চার্লস লায়েল, এনারা দুজনে সাপোর্ট করেছেন এই থিওরিটাকে। বুঝতে পারলে? এরপর আমরা দেখবো আমেরিকান স্কুল অফ থট। তো আমেরিকান স্কুলকে আমরা বেসিক্যালি বলতে পারবো যে এইটা আমাদের ফার্স্ট 2 ডিকেড অফ 20th সেঞ্চুরিতে ছিল, সেই কারণে আমরা কি গোল্ডেন এজ বলতে পারবো আমেরিকান স্কুলকে। তো ডব্লিউ.এম. ডেভিস এখানে রয়েছেন, জি.কে. গিলবার রয়েছেন, ডাল্টন রয়েছেন। তো এবার এদের কিছু কিছু থিওরিগুলো আমি এখানে দেখে নেব। তো আমরা যদি প্রথমে গিলবার্টের থিওরি দেখি, তো গিলবার্ট একজন তাহলে আমেরিকান জিওগ্রাফার। তিনি কী বলেছেন? সো গিলবার্টকে আমরা কনসিডার করি অ্যাজ দ্য ফার্স্ট রিয়েল জিওমরফোলজিস্ট অফ আমেরিকা। কেন? বিকজ হিজ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশনস ইন দ্য সিস্টেমেটিক অ্যান্ড কোয়ান্টিটিভ জিওমরফোলজি। তো এখান থেকে এমসিকিউ আসতে পারে যে রিয়েল জিওমরফোলজিস্ট অফ আমেরিকা আমরা কাকে বলতে পারবো? জি.কে. গিলবার্টকে বলতে পারবো। কেন বলতে পারবো? বিকজ সিস্টেমেটিক এবং কোয়ান্টিটিভ যে স্টাডি তিনি দিয়েছিলেন। আচ্ছা, ডাল্টন কি দিয়েছিলেন? ডাল্টন তিনি ওয়াজ দ্য ফার্স্ট জিও সায়েন্টিস্ট যিনি ইউজ করেছেন আইসোস্ট্যাসি এই টার্মটা টু ডিনোট ইকুইলিব্রিয়াম কন্ডিশনস অফ আপস্ট্যান্ডিং অ্যান্ড ডাউনস্ট্যান্ডিং ল্যান্ড মাসেস। অর্থাৎ আমাদের যে ল্যান্ড মাসেস রয়েছে তার সে কেন আপস্ট্যান্ডিং, আমরা সমস্ত যেতে পড়েছিলাম যে কোনো একটা ভূপৃষ্ঠ কোনো জলতলের ওপরে যতটা উঁচুতে অবস্থান করবে তার নিচের দিকের ভূপৃষ্ঠতে ঠিক ততটাই গভীরে অবস্থান করবে। এটাই তো আমাদের আইসোস্ট্যাসিস থিওরি ছিল। তো এটা কে দিয়েছিলেন? ডাল্টন দিয়েছিলেন। তো এখান থেকে এমসিকিউ আসতে পারে। ডেভিস কি দিয়েছিলেন? ডেভিস আমাদের ট্রায়ো অফ ডেভিস, আমরা যে থিওরিটা দেখব ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড টাইম, এটা কে বলেছেন? ডেভিস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিকজ এখান থেকে তোমাদের কিন্তু এরকম লাইন তুলে প্রশ্ন দিয়ে দেবে যে এই থিওরিটা কে বলেছেন, এবং খুব টাফও কিন্তু দেবে না। যেগুলো ইম্পর্টেন্ট জিওগ্রাফার্স, খুব ফেমাস যারা জিওগ্রাফার্স তাদেরই কিন্তু থিওরিগুলো দেবে। সো আমরা যদি ডেভিসের বলি, তো ডেভিস তিনি একজন প্রফেসর ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটির। তো হি ইজ কনসিডার্স টু দ্য প্যাট্রন অফ দ্য সায়েন্স অফ জিওমরফোলজি। জিওমরফোলজিকে ইনি কিন্তু প্রথম সায়েন্সের সাবজেক্ট হিসেবে তিনি ডিফাইন করেছেন। সো তিনি তিনটে বেসিক ফ্যাক্টরের কথা বলেছেন যে ল্যান্ডফর্ম যে আমাদের ইভলিউশন হচ্ছে তিনটে বেসিক ফ্যাক্টরের জন্য। কী কী? একটা যে স্ট্রাকচার, একটা যে প্রসেস, আর একটা হচ্ছে টাইম। তো এই তিনটে মেন আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা কন্ট্রোল করছে ল্যান্ডফর্মকে ইভলিউশন করতে। তো এই তিনটেকে একসঙ্গে আমরা কি বলবো?
ট্রায়ো অফ ডেভিস। কোনগুলো? স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড টাইম। সো এটা কার থিওরি? ডেভিসের থিওরি। হিজ কনসেপ্ট অফ জিওগ্রাফিক্যাল সাইকেল ওয়াজ লেটার অ্যাপ্লাইড উইথ অল দ্য আদার্স। তো আরও অন্যান্য পরবর্তীকালে আমাদের ইরোশন সাইকেল, গ্লেসিয়ার সাইকেল, মেরিন সাইকেল, কাস্ট সাইকেলস, তো এগুলো পরবর্তীকালে এদের সঙ্গে অ্যাড হয়েছে যে কী করে কোনো একটা ল্যান্ডস্কেপ স্ট্রাকচার, প্রসেস এবং টাইমকে আমাদের ডিফাইন করছে। তো এই হয়ে গেল আমাদের মেন জিওমরফোলজির কনসেপ্ট। তো এইবার এইখান থেকে যত ধরনের এমসিকিউ তোমাদের আসতে পারে আমি তোমাদের এখানে লিখিয়েছি। দেখো, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল প্রসেস আর টু টাইপস। তো ইন্টারনাল এবং এক্সটার্নাল যে প্রসেস সেটা কোন ভূপৃষ্ঠে তৈরি হয়? ল্যান্ডফর্মে, আর্থে, মাউন্টেন আর প্লেটো। সো এটা আমাদের ল্যান্ডফর্মের দুটো টাইপস, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের দুটো টাইপস হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রসেস। তো এখানে এরকম প্রথম আমি 10টা তোমাদের প্রশ্ন লিখিয়েছি। নেক্সট আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছি, একদম 50টা প্রশ্ন। সো এই 50টা প্রশ্ন তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তোমরা এখন 6th সেমিস্টারে পড়া পড়ছো, এটা পড়তে পড়তে তোমাদের কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় বের করে নিতে হবে এই পড়াগুলোকে পড়ার জন্য। এবং ক্লাস দেওয়ার পরে আমি একটা সময় তোমাদের লাইভ সেশনের জন্য আনবো। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, যদি তোমাদের কোনো পড়ার জায়গা বুঝতে অসুবিধা হয়, তোমরা সেটা আমার সঙ্গে ডাইরেক্টলি আমাদের গ্রুপে আলোচনা করতে পারবে। সেটা যখন আমরা ক্লাস রেগুলার আমরা চালু করব তখন আমি তোমাদের সঙ্গে সেটা টাইমটা শেয়ার করে দেবো। তো দেখো, জিওগ্রাফি টার্মটাকে প্রথম তাহলে কয়েন করেছেন এরাটোস্থেনিস, এবং প্রত্যেকটা সঠিক উত্তরের নিচে আন্ডারলাইন করে দিয়ে রেখেছি। ইলিয়াড অ্যান্ড ওডিসি ওয়ার রিটেন বাই হোমার। নেমড দ্য ফার্স্ট জিওগ্রাফার হু প্রিপেয়ার্ড আ ওয়ার্ল্ড ম্যাপ টু স্কেল অ্যানাক্সিম্যান্ডার। তো যেহেতু আজকে আমরা জিওমরফোলজি নিয়ে পড়েছি, সেক্ষেত্রে কিছু কিছু কোয়েশনস জিওগ্রাফিক্যাল থট থেকে রয়েছে, আর কিছু কিছু কোয়েশনস আমাদের যে ইন জেনারেল যে জিওগ্রাফির যে কোয়েশন যেগুলো আসে এমসিকিউতে সেখান থেকে দিয়েছি। তো এরকম করে আপ টু আমরা যদি দেখি আমাদের 50টা প্রশ্ন রয়েছে। তো 50টা প্রশ্ন তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, এবং এইখানে যে ম্যাচগুলো আমি তোমাদের অ্যান্সার করে দিয়েছি, যে ধরো এখানে লিস্ট 1, লিস্ট 2 এ বুক এবং অথরের মধ্যে পার্থক্য বোঝাতে চেয়েছে। কি বলেছে? কসমস এই বইটা কে লিখেছেন? তো এটা হামবোর্ড লিখেছেন। তো এইগুলো আমি তোমাদের লিখে দিয়েছি সঠিক উত্তরগুলো। আর্ট কুন্ডে কে লিখেছিলেন? রিটার, কার্ল রিটার্স। অরিজিন অফ স্পেসিস কে বলেছেন? চার্লস ডারউইন। আর নেচার অফ জিওগ্রাফি কে বলেছেন? হাডসন। তো এখানে আমি প্রত্যেকটা লিখে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন সেখানে যদি দেখি আরও, হু অ্যামংগেস্ট দ্য ফলোয়িং ডিফাইন দ্য জিওগ্রাফি অ্যাজ দ্য ক্রোনোলজিক্যাল সায়েন্স কে বলেছেন? হেডনার। তো এইগুলো তোমাদের কিন্তু প্রত্যেকে বলছে। প্রথম আমি 50টা প্রশ্ন দিয়েছি, এর পরবর্তী চ্যাপ্টার ধরে ধরে আবার 50টা থেকে 60টা এরকম পরপর আমি প্রশ্ন দিতে যাবো। তো তাহলে আলটিমেটলি তোমরা যখন লাস্টে পাবে তো অনেক প্রশ্ন তোমাদের কাছে কিন্তু থাকবে। তো আশা করি বুঝতে পারলে। এই ক্লাসটা দেখো, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো তাহলে তোমরা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, অথবা সবথেকে যেটা বেস্ট প্রসেস দ্যাট ইজ হোয়াটসঅ্যাপে আমাকে ডাইরেক্টলি আমাদের গ্রুপে মেসেজ করে দেবে যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, তো এর জন্য আমাদের একটা সেশন আনুন। তো সেখানে আমরা যতজন স্টুডেন্ট আমাদের ক্লাসে এনরোল করবে তাদেরকে নিয়ে আমরা একটা সেশন করব। আশা করি বুঝতে পারলে। তো আমি এখানে ক্লাসটা শেষ করছি। তো নেক্সট আমাদের সেকেন্ড ক্লাস আমরা মে মাসের 1 তারিখ থেকে শুরু করব। এবং তোমরা যারা যারা এখনও এনরোলমেন্ট হওনি, তোমরা যারা এনরোলমেন্ট হতে চাইছো, তোমরা কিন্তু এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্তই হতে পারবে, বিকজ মে মাস থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো আজকে আমি তোমাদের ক্লাসটা দিয়ে দিলাম। তো আজ থেকে তোমরা যারা চাইছো ভর্তি হতে, তোমরা কিন্তু এনরোল করতে পারবে আমাদের এই ক্লাসে। তো আশা করি বুঝতে পারলে। অ্যান্ড এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও, যাতে তারাও বুঝতে পারে পড়াগুলো। এবং থ্যাংক ইউ।